ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি সিএসএসে এলিমেন্ট ওভারল্যাপিং কী হয়। এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট আর মোস্ট পপুলার টপিক। আপনারা গত পর্বগুলোতে দেখেছেন আমরা সিএসএস পজিশন নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি। তো সিএসএস পজিশন নিয়ে যখনই আপনি কাজ করবেন তখনই আপনি সম্মুখীন হবেন এলিমেন্ট ওভারল্যাপিংয়ের। তো এই জিনিসটা কি হয় খুব ভালোভাবে আপনাদেরকে আজকে বুঝতে হবে। আর এটি খুবই সহজ একটি জিনিস, আপনারা খুব মজাও লাগবে আপনাদের শিখতে, আর আপনারা খুব ভালোভাবে বুঝতেও পারবেন। তো এরপরে আমরা দেখব জেড ইন্ডেক্স কী হয় এবং সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে বললাম যে এলিমেন্ট ওভারল্যাপিংয়ের যে প্রবলেমে আপনি পড়বেন, তো ওই প্রবলেম থেকে আপনাকে বাঁচাবে কে বা রেস্কিউ করবে কে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। খুবই ইম্পর্টেন্ট আর বলবো মজার একটি জিনিস হচ্ছে জেড ইন্ডেক্স, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের আজকের ক্লাসটি খুবই ভালো লাগবে। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন, সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, আর সেটির লিঙ্ক ওই আই বাটনে আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনি এই প্লেলিস্টের লিঙ্কটি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে ওয়েব ক্লাসেস, আর আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 51, তাই না? তো আমি এখানটাতে লিখলাম যে ক্লাস 51, আর এর ভিতরে যাওয়ার পরে আমি এখানটাতে একটি ফাইল তৈরি করলাম যার নাম হচ্ছে আপনার index.html, আর পাশাপাশি আমরা এখানে আরেকটা ফাইল তৈরি করে নেব, আপনারা জানেন, যার নাম হচ্ছে style.css, তাই না? একদম। সো আমি এখানটাতে লিখলাম style.css, আর পাশাপাশি আমরা এটাকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নেব, আর তারপরে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, এখানটাতে আমরা লিখবো HTML:5, এগুলো সব আমাদের জানা রয়েছে। এখানে আমরা লিখবো ক্লাস 51, তাই না? একদম। এবার পাশাপাশি আমরা এখানে সিএসএসটাকে লিঙ্ক করিয়ে দেবো, তো তার জন্য সিএসএস ফাইলটাকে আগে ওপেন করে নিই। এটাকে রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম, এখানে চলে আসলো। এবার আমরা সিএসএস ফাইলটাকে এখানে লিঙ্ক করিয়ে দিই, যার শর্টকাট ফর্ম হচ্ছে link:css, তাই না? এগুলো সব আপনারা জানেন। তো style.css লিঙ্ক হয়ে গেল। তো এইবার আমরা ওভারল্যাপিংটা বোঝার জন্য আমরা চলে যাই অটোড্রতে, ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই autodraw.com এ। তো দেখুন অটোড্রতে আসার পরে চলুন আমরা কিছু কিছু ডিপ ড্র করি। যেরকম আমি এখানটা থেকে ড্র করলাম ফার্স্টে এইটাকে, এটা একটা ডিপ, ঠিক আছে। আপাতত আমি ব্যাকগ্রাউন্ড দিলাম না মনে করুন, ঠিক আছে, বা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। প্রথমত ব্যাকগ্রাউন্ড দিয়ে করি, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে মেবি। সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, অর্থাৎ থেকে ফিল করে দিই এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে। সো নেক্সট টাইম আমরা এটাকে করি, আমরা এইখানে একটা ডিপ তৈরি করলাম যার ব্যাকগ্রাউন্ডটা আমরা এই সেম জিনিসটাকে দিয়ে দেবো। এরপরে আমরা আবার একটি ডিপ তৈরি করলাম, সরি এটা নয়, আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিই, এইটা মনে করুন, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডিপ তৈরি করলাম, আর তারপরে কালারটাকে আমরা এটা দিয়ে দিই, ঠিক আছে, একদম। তো দেখুন আমাদের তিনখানা ডিপ তৈরি হয়ে গেল, তাই না? তো এইবার বাই ডিফল্ট এদের পজিশনটা কি থাকে আপনারা জানেন, সবাই স্ট্যাটিক থাকে। তো এইবার আপনারা এই সবগুলোর পজিশনকে আমি এখানে লিখলাম না কিন্তু, হ্যাঁ, আপনি মনে করুন এটাকেও পজিশন অ্যাবসোলিউট করলেন, এটাকেও পজিশন অ্যাবসোলিউট করলেন, এটাকেও পজিশন অ্যাবসোলিউট করলেন। এর ফলস্বরূপ কি হবে বলুন তো? এর ফলস্বরূপ এইটা হবে যে আপনি যখন এটাকেও পজিশন অ্যাবসোলিউট করলেন, এটাকেও পজিশন অ্যাবসোলিউট করলেন, এটাকেও পজিশন অ্যাবসোলিউট করলেন, এ দেখবেন এর উপরে চলে এসেছে, আর এ দেখবেন এর উপরে চলে এসেছে। জিনিসটা ঠিক এরকম হয়ে যাবে, অর্থাৎ সবগুলো একটা জায়গার একটার উপরে একটা, একটার উপরে একটা, এভাবে স্তর আকারে আপনার সুসজ্জিত হয়ে যাবে বা সজ্জিত হয়ে যাবে বলতে পারেন, ঠিক আছে। তো জিনিসগুলোকে আপনি পুরোপুরি এইভাবে দেখতে পারবেন, অর্থাৎ সবার উপরে দেখবেন। অর্থাৎ আপনার মনে হতে পারে যে এখানে হয়তো শুধুমাত্র একটাই এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে পার্পেলটা, কিন্তু তা কিন্তু নয়। আপনি যেহেতু সবগুলোকে পজিশন অ্যাবসোলিউট করেছেন, তাই একটার উপরে একটা চলে এসেছে। এবার একটার উপরে একটা আসার দরুন সবার নিচে যে ছিল সে সবার উপরে চলে এসেছে একটার উপরে একটা আসতে গিয়ে। তাই দেখুন আমি যদি এটাকে সেপারেট করে দিই, বলুন তো সবার উপরে কে আসবে? এইটা আসবে, তাই না? কারণ দেখুন এই আমি যদি এটাকে পুরোটাকে একটা ডিভ ধরি, ধরুন এটা হচ্ছে একটা প্যারেন্ট ডিভ, ঠিক আছে। তো এই প্যারেন্ট ডিভের মধ্যে যখন এই চাইল্ডগুলোর সবগুলোকে বলবো আমি পজিশন অ্যাবসোলিউট, তখন কি হবে জিনিসটা? তখন আমি দরকার হলে আমি একবার ড্রই করে দিই আপনার প্যারেন্টটাকে। তো প্যারেন্টটার কালারটা আমি দিয়ে দিই এইটা। মনে করুন এটা একটা প্যারেন্ট, ঠিক আছে, এটা একটা প্যারেন্ট ডিভ। এবার প্যারেন্ট ডিভের মধ্যে আপনি যখন চাইল্ডের সবগুলোকে বলবেন পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট, তখন কি হবে? তখন এইটা হবে যে ধরুন এই যে ধরুন এটা পজিশন অ্যাবসোলিউট করেছেন, তারপরে এটাকে পজিশন অ্যাবসোলিউট করেছেন। এবার এ কি করবে? ও এখানটাতে চলে আসবে, ঠিক আছে। কারণ কি ও ফাঁকা জায়গা পেয়ে যাবে এই জায়গাটাতে, তাই ফাঁকা জায়গাটা নেওয়ার জন্য ও এখানে চলে আসবে। আবার এও ঠিক তাই,
এও ফাঁকা জায়গা নেওয়ার জন্য ও আবার এখানে চলে আসবে, ঠিক আছে। তাই সবার উপরে কে থাকবে, সবার শেষে যে এলিমেন্টটা ছিল সেটাই সবার উপরে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর মনে রাখবেন সব কিন্তু একটার উপরে আরেকটা থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু বোঝাটা। এরকমভাবে একটা স্তরের মতো করে থাকে সবগুলো, বলতে পারেন। দেখুন এই যে সবার নিচে থাকবে একবারে এই ব্লুটা, ঠিক ব্লুয়ের উপরে থাকবে গ্রিনটা, আর ঠিক গ্রিনের উপরে থাকবে হচ্ছে পার্পেলটা। পুরোপুরিভাবে এইভাবে সুসজ্জিত হয়ে যায়, ঠিক আছে। এইবার দেখুন, এবার মেনলি কি হয়, এটাকেই বলা হয় এলিমেন্ট ওভারল্যাপিং। অর্থাৎ আপনি যখন কোনো একটা পজিশন নিয়ে কাজ করবেন তখন একটা এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্টের চলে আসা, আর তার ফলে নিচের এলিমেন্টটাকে না দেখতে পাওয়া, বা এই যে ধরুন এই এলিমেন্টটা অর্থাৎ সবুজের উপরে যদি এখন এই পার্পেলটা চলে আসে, তাহলে এইটাকেই বলা হয় এলিমেন্ট ওভারল্যাপিং। আর এই ওভারল্যাপিংয়ের কারণেই আপনি ধরুন এই গ্রিনটাকে দেখতে পাচ্ছেন না বা ব্লুটাকে দেখতে পাচ্ছেন না, এরকম হয়, ঠিক আছে। কিন্তু এরকম হলে তো হবে না, আপনার তো প্রয়োজন হতেই পারে যে যখন আপনি এরকম একটার উপরে আরেকটা চলে আসবে, আপনি চাইছেন যে গ্রিনটাকে দেখাক, পার্পেলটা যেন গ্রিনের নিচে থাকে, বা আপনি এমন চাইতে পারেন যে এই ব্লুটা যেন সবার উপরে থাকে। তো এইটা আপনি কিভাবে করবেন? এইটা করার জন্যই আপনাকে জেড ইন্ডেক্স নামক একটি প্রপার্টি সম্বন্ধে জানতে হবে, যেটা আমাদেরকে এই যদি এলিমেন্ট ওভারল্যাপ যদি হয়েও যায় তারপরেও যাতে আমি সেগুলোকে কন্ট্রোল করতে পারি, এটার থেকে রেস্কিউ করাবে কে? আমাদেরকে জেড ইন্ডেক্স, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাই এই জেড ইন্ডেক্সের মাধ্যমে আপনি বলতে পারেন যে কোনটা কার উপরে থাকবে। আপনি যদি দেখেন যে সবগুলো এরকমভাবে রয়েছে, আপনি যদি চান যে এই পার্পেলটা এই ব্লুয়ের জায়গায় চলে যাবে, ব্লুটা পার্পেলের জায়গায় চলে আসবে, সেটাও হবে। আপনি যদি চান এই গ্রিনটা ব্লুয়ের জায়গায় চলে যাবে আর ব্লুটা গ্রিনের জায়গায় চলে আসবে, তাও হবে। আপনি যদি চান পার্পেলটা গ্রিনের জায়গায় চলে যাবে আবার গ্রিনটা পার্পেলের জায়গায় চলে আসবে, তাও হবে। আর এবার সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা বলি, আপনারা যে স্লাইডারগুলো দেখেন না, স্লাইডারগুলো কিভাবে তৈরি করা হয়? স্লাইডারগুলো ঠিক এইভাবেই তৈরি করা হয়। দেখুন, আপনি যদি এটাকে একটা স্লাইডার হিসাবে ভাবেন, দেখুন এইটা হচ্ছে আমার প্রথম স্লাইড, ঠিক আছে। এবার আমি যদি কোনো একটা কারণে এই গ্রিনটাকে যদি আমি একবারে এটার উপরে নিয়ে আসতে পারি, পার্পেলের উপরে, তাহলে এটা হয়ে যাবে আমার দ্বিতীয় স্লাইড, ঠিক আছে। স্লাইডারগুলো ঠিক এইভাবে কাজ করে। স্লাইডারগুলোকে কি করা হয়, একবারে পজিশন অ্যাবসোলুট দিয়ে সব একটার উপরে একটাকে নিয়ে আসা হয়। তারপরে আমরা ওই যে বললাম, যখনই একটা এলিমেন্ট একটার উপরে একটা ওভারল্যাপ হবে, আমরা জেড ইন্ডেক্সের মাধ্যমে বলে দিতে পারি যে কোনটা পেছনে যাবে, কোনটা সামনে আসবে, কোনটা পেছনে যাবে, কোনটা সামনে আসবে। তো এই জেড ইন্ডেক্সের মাধ্যমেই, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওই জেড ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে আমাদের স্লাইডারগুলোকে তৈরি করা হয়, যেটা আমরা পরবর্তীকালে দেখব। পরবর্তীকালে যখন আমাদের জাভাস্ক্রিপ্টটা শেষ হয়ে যাবে, আমরা ওরকম একটা কাস্টম স্লাইডার বানাবো, ঠিক আছে। তো এই যে ধরুন স্লাইডারগুলো হয়ে গেল বা বিভিন্ন রকমের অ্যানিমেশন হয়ে গেল, সব কিছু বেশিরভাগ দেখবেন এই পজিশন দিয়ে করা হয়। তাই পজিশনটাকে খুব ভালোভাবে আপনাদেরকে জানতে হবে। আর এই কারণেই আমি পজিশনটাকে এত ভালোভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। আর ঠিক সেইভাবে জেড ইন্ডেক্সটাকেও আমি বোঝাবো, কারণ এই জেড ইন্ডেক্সটার মাধ্যমে আপনারা দেখতেই পারলেন যে কোনটা নিচে থাকবে কোনটা উপরে থাকবে সেটা আপনি বলে দিতে পারেন, ঠিক আছে। এবার ধরুন এগুলোকে কি বলা হয়, এই যে একটার উপরে একটা থাকাকে, এগুলোকে বলা হয় স্ট্যাক অর্ডার, ঠিক আছে। অর্থাৎ একটার উপরে একটা আপনি রেখে দিয়েছেন, ঠিক আছে। মনে করুন আপনার একটা টেবিল রয়েছে, ঠিক আছে। টেবিলের উপর আপনি বই রাখেন না, যেরকম ধরুন আপনি টেবিলের উপরে একটা বই রাখলেন, এটার উপরে আরেকটা বই রাখলেন, তার উপরে আরেকটা বই রাখলেন, এরকমভাবে আপনি বই রাখেন। এবার কোনো কারণে আপনার যদি মনে হয় যে না, বড় বইটাকে আমি একবারে উপরে নেব, আপনি সেটা করতেই পারবেন, তাই না? একদম। তো সেইভাবে এগুলোকেই বলে স্ট্যাক অর্ডারে সাজানো, অর্থাৎ একটার উপরে আরেকটা এইভাবে রয়েছে। তো আপনি চাইলে এই অর্ডারটাকে চেঞ্জও করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে কখনো কখনো এই বড়টাকে উপরে নিয়ে যেতে পারেন, ছোটোটাকে নিচে নিয়ে আসতে পারেন, বা মাঝারিটাকে উপরে নিয়ে যেতে পারেন, ছোটোটাকে পুরো মাঝখানে নিয়ে আসতে পারেন। তো সব কিছু আপনার কন্ট্রোলে রয়েছে, আপনার কাছেই সেই সমস্ত পাওয়ার রয়েছে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ম্যানিপুলেট করার বা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে খেলা করার, ঠিক আছে। আপনি সব কিছু করতে পারবেন, শুধুমাত্র আপনাকে জানতে হবে। খুব ধৈর্য দিয়ে এই কোর্সটা যদি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারেন, আমি আশা করি একটা খুব ভালো নলেজ আপনাদের থাকবে। পরবর্তীকালে ওয়েব ডিজাইন রিলেটেড বা ডেভেলপমেন্ট রিলেটেড কোনো প্রবলেম আসলে আপনি অন্তত ঘাবড়ে যাবেন না। আপনার কাছে অনেক রকমের অসংখ্য পাওয়ার চলে আসবে যে না, এটা আমি পারবো, আমি এটা করে ফেলতে পারবো, এটা তো খুবই ইজি, এরকম ধরনের একটা কনফিডেন্ট আপনাদের কাছে চলে আসবে। কিন্তু আপনাদের শুধুমাত্র একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে খুব ভালোভাবে শেখা, সেটা হচ্ছে খুব কনসেন্ট্রেট দিয়ে জিনিসগুলোকে বোঝা, ঠিক আছে। আর আপনারা অবশ্যই জিনিসটাকে পারবেন। তো আমরা এটাকে আপাতত ডিলিট করে দিলাম। তো দেখুন, এই যে এটাকে হলো স্ট্যাক অর্ডার। তো স্ট্যাক অর্ডারে যখনই আপনি কোনো একটা এলিমেন্টকে, মানে একসাথে ধরুন এরা সব এক একটা ধরুন চাইল্ড, ঠিক আছে। তো বলতে পারেন ডিরেক্ট চাইল্ড বা ডাইরেক্ট চিলড্রেন, অর্থাৎ একটার পর একটা রয়েছে সেম প্যারেন্টের মধ্যে। তো এবার কি হবে, যখনই আপনি সবগুলোকে পজিশন অ্যাবসোলুট দেবেন, ওরা সবাই একটার উপর একটা করে পুরো একটা জায়গাতে থাকবে। আর আপনি লাস্ট সর্বশেষ কোন এলিমেন্টটাকে দেখতে পারবেন, যেটা সবার নিচে ছিল, অর্থাৎ সেক্ষেত্রে সেটা হচ্ছে পার্পেল,
ঠিক আছে। এবার আপনার প্রয়োজন হবেই যে আমি পার্পেলটাকে নিচে দেবো, গ্রিনটাকে সামনে আনবো, তো সেটা কিভাবে করতে হয় সেটা চলুন। এবার দেখুন, আমি যদি এই মুহূর্তে আমি জাস্ট এখানে লিখলাম না, হ্যাঁ, লিখলে অতটা এফেক্টটা ভালোভাবে বুঝতে পারবেন না। আপনি ধরুন এই স্ট্যাক অর্ডারে জিনিসটাকে রাখলেন, ঠিক আছে। তো এই স্ট্যাক অর্ডারটা কীরকমভাবে হয়, মনে করুন একবারের নিচে যে থাকবে তার জেড ইন্ডেক্সের ভ্যালুটা সব থেকে কম হয়, ঠিক আছে। তো আমি মেনে চললাম এটার জেড ইন্ডেক্স হচ্ছে 1, আর ঠিক এটার উপরে যে থাকবে তার জেড ইন্ডেক্সটা অবশ্যই এই নীলের থেকে বেশি হবে। তাই নীলেরটা যদি জেড ইন্ডেক্স 1 হয় তাহলে আমি মনে করলাম গ্রিনেরটা হবে জেড ইন্ডেক্স 2, এই কারণেই গ্রিনটা উপরে চলে এসেছে। এবার গ্রিনের থেকে নিশ্চয়ই এই পার্পেলটা বেশি হবে, তাই পার্পেলটা গ্রিনের উপরে চলে এসছে। তাই এটার ধরুন জেড ইন্ডেক্স যদি 2 থাকে তাহলে পার্পেলের জেড ইন্ডেক্স কত হবে বলুন তো, 3, ঠিক আছে। এইবার কোনো একটা কারণে আপনি যদি এরকম করে দেন, পার্পেলটাকে যদি বলে দেন জেড ইন্ডেক্স 2 আর গ্রিনটাকে বলে দেন জেড ইন্ডেক্স 3, তাহলে বলুন তো কে কার সামনে চলে আসবে? একদম, তখন দেখবেন পার্পেলটা মাঝখানে চলে গেছে আর এই গ্রিনটা সামনে চলে এসেছে, ঠিক আছে। এরকম জিনিসটা হয়ে যাবে। আবার আপনি যদি এভাবে বলে দেন যে পার্পেলটা হয়ে যাবে হচ্ছে আপনার 1 আর ব্লুটা হয়ে যাবে হচ্ছে 3, তখন বলুন তো ব্লুটা কোথায় চলে আসবে? একবারে ফ্রন্টে বা সামনে চলে আসবে, তাই না? একদম। তো এইভাবেই আপনি জেড ইন্ডেক্সের মাধ্যমে কাকে সামনে আনবেন, কাকে পেছনে রাখবেন, এইভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে। তো মনে করুন যে এই মুহূর্তে তো আপনি কোনো অর্ডার দেওয়া নেই বা কোনো জেড ইন্ডেক্স দেওয়া নেই, তাহলে কেন পার্পেলটা সবার উপরে আসছে? ঠিক আছে, এটা কোশ্চেন সবাই করে যে বলুন তো যে এতগুলো আপনি কোনো জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করেননি, তা সত্ত্বেও কেন পার্পেলটা সবার উপরে রয়েছে? পার্পেলটা কেন ব্লু এর জায়গাতে যায়নি? কেন ব্লু সবার উপরে আসেনি? আপনাকে তখন বলতে হবে যে যেহেতু আমি প্রত্যেকটা এলিমেন্টকে পজিশন অ্যাবসোলিউট করেছি, তাই যে এলিমেন্টটা সর্বশেষ ছিল, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সর্বশেষ এলিমেন্ট কিন্তু ছিল কে? কারণ প্রথম এলিমেন্টটা ছিল আপনার ব্লু, তারপরেরটা ছিল গ্রিন এলিমেন্ট, তারপরেরটা ছিল আপনার পার্পেল এলিমেন্ট। সেই কারণেই যেহেতু পার্পেলটা সবার শেষে ছিল, সেই কারণে পার্পেলটা সবার উপরে চলে এসেছে, ঠিক আছে। এবার এই মুহূর্তে আপনি জানলেন যে কোনো কিছু যদি উপরে চলে আসে তাহলে তার স্ট্যাক অর্ডারটাকে কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন বা ওভারল্যাপিংটাকে কিভাবে চেঞ্জ করতে পারেন, তাই না? তো আশা করি আপনারা এই কনসেপ্টটা এখানে খুব ভালোভাবে বুঝতে পারলেন। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন, তো সেম ওয়েতে আমরা জাস্ট এখানে বোঝানোর জন্য আমরা এখানে একটা জিনিস করলাম, আমরা এখানটাতে .1 সেম প্লাস .2 প্লাস .3 এ কটা তৈরি করলাম, ঠিক আছে, একদম। তো এবার আমরা সিএসএসে চলে যাই। সিএসএসে যাওয়ার পরে আমরা সবার প্রথমে দেব বডিতে মার্জিন 0। সো আমি এখানটাতে দিয়ে দিলাম বডিতে আপনার মার্জিন 0, এটা করে দিলাম। এবার আমরা এখানে এসে .1টাকে ফার্স্ট অফ অল ধরি, তো এটাকে ধরলাম, এখানটাকে .1 দিলাম। এখানে আসার পরে চলুন আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে কিছু কালার্স নিয়ে নিই। তো চলুন, সবার প্রথম কালারটা কী ছিল? আমাদের ব্লু ছিল, তাই না? তো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম ফ্ল্যাট ইউআই কালার্স থেকে, আর এটার আপনার দিয়ে দিলাম উইথ হচ্ছে 200 পিক্সেল, 200 পিক্সেল, হাইটও দিয়ে দিন 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড আপনার দিয়ে দিন এইটা, ঠিক আছে, বেশ, এটা দিয়ে দিলাম। এবার সেম ওয়েতে আপনি 2 আর 3 এর জন্য করে দিন, যেরকম আমি এখানটাতে করে দিলাম আপনার 2 এর জন্য উইথ আর হাইট সেম থাকবে। শুধুমাত্র আপনারা কি করবেন, আপনারা এখান থেকে চলে যাই আমরা ধরুন কালারে, ফ্ল্যাট ইউআই কালার্সে আমাদের গ্রিন ছিল, তাই না? তো আমি গ্রিনটাকে কপি করলাম, এইখানে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এবার লাস্ট হচ্ছে আমার 3, তো এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখানটায় জাস্ট আমি 3 করে দিলাম। আর এখানে জাস্ট আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, একবার অটোরোতে চলে যাই, কালারটা হচ্ছে পার্পল, তাই না? তো এখান থেকে এই কালারটাকে আপনি নিয়ে নিন, তো এখানে আসলাম, আপনি জাস্ট পার্পল কালারটাকে এখানে বসিয়ে দিন, ঠিক আছে, পেস্ট করে দিলাম। তো দেখুন এই মুহূর্তে যখন আমি আমাদের ব্রাউজারে যাব, এটাকে জাস্ট ওপেন করে নিই, দেখুন এটাকে যদি আমি এখন ডাবল ক্লিক করি, এটা এখন কোন ব্রাউজারে খুলবে? ক্রোমে, ঠিক আছে। কেন এখন এটা ক্রোম সেট করা আছে? কারণ জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালও আমাকে প্যারালালি করতে হচ্ছে, তো এই কারণে সেটাকে আমি গুগল ক্রোমে দেখাচ্ছি। তো সেটার জন্যই আপনার এখানটাতে ডিফল্ট ব্রাউজারটাকে গুগল ক্রোম করা রয়েছে, কিন্তু আমরা এটাকে খুলবো হচ্ছে ফায়ারফক্সে। তো আমি এটাকে রাইট ক্লিক করলাম, এটাকে ওপেন উইথে যাওয়ার পরে জাস্ট ফায়ারফক্সে ক্লিক করে দিন, এটা ফায়ারফক্সে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এবার যথারীতিভাবে 3টে কালারই রয়েছে, যেটা আমাদের এইখানটাতে ছিল অটোরোতে আমরা দেখেছিলাম, তাই না? দেখুন সব পরপর থাকবে আর সব স্ট্যাটিক পজিশনে রয়েছে, তাই না? একদম। এবার যেই মুহূর্তে আপনি সব কটা এলিমেন্টের মধ্যে পজিশন অ্যাবসোলিউট দেবেন, চলুন তো দেখি কি হয়। তো আমি এটাকেও দিলাম পজিশন অ্যাবসোলিউট, এটাকে দিলাম পজিশন অ্যাবসোলিউট, ভেঙে দেখি কি হবে। হ্যাঁ, পজিশন অ্যাবসোলিউট করলে কি হবে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এই ফাঁকা জায়গাটা নেওয়ার জন্য গ্রিনটা চলে যাবে এইখানে, আর গ্রিনের জায়গাটা নিয়ে নেবে আপনার এই জায়গাটা, তাই না?
তো চলুন এখানে পজিশন আপনার অ্যাবসলিউট করলাম, সেভ করলাম, এখানে যাওয়ার পরে যখন রিফ্রেশে প্রেস করব দেখুন তাই হলো, তাই না? একদম। সো এবার আমরা এখানটাতে যাই, এবার সবগুলোতে আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে দিই। এটা তো পজিশন অ্যাবসলিউট, আমি এইখানেও পজিশন অ্যাবসলিউট করে দিলাম, মনে করুন এখানেও পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম, আর এখানেও আপনার পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেওয়ার পরে এবার এটাকে আমরা সেভ করি, এখানে যাই, রিফ্রেশে প্রেস করি, দেখুন সবার উপরে কে এসেছে, পার্পেলটা এসেছে। পার্পেলের নিচে কে রয়েছে, গ্রিন রয়েছে, গ্রিনের নিচে কে রয়েছে, ব্লু রয়েছে, তাই না? যেটা আমরা এই অটোড্রতে দেখেছিলাম সেটাই কিন্তু হলো, তাই না? একদম। তো এইবার যেটা আমি বললাম যে এরভাবে এটাকেই বলা হয় যে এলিমেন্ট ওভারল্যাপিং করা বা এলিমেন্ট ওভারল্যাপ হওয়া, বা আপনি বলতে পারেন সবাই স্ট্যাক অর্ডারে সেজে গেছে, ঠিক আছে? তো এই মুহূর্তে যদি আমি এগুলোকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমি যদি চাই যে এইটাকে বলবো, অর্থাৎ সবার উপরে কে রয়েছে, এখন 3 রয়েছে, ঠিক আছে? আপনি যদি এই 3টাকে বলে দেন জেড ইন্ডেক্স, বা এটাকে আমি একটু পরে করছি, আমি সবার প্রথমে সবার মধ্যে একটা করে জেড ইন্ডেক্স দিয়ে দিই, ঠিক আছে? তাই আমি জানি যে জেড ইন্ডেক্স মানে কি, আমার কাছে এখন পাওয়ার রয়েছে যে কে কার নিচে যাবে, কে কার উপরে থাকবে। তো আমি 1টাকে জেড ইন্ডেক্স দিয়ে দিলাম 1, ঠিক আছে? আর এখানটাতে 2টাকে জেড ইন্ডেক্স দিয়ে দিলাম 2, আর 3টাকে জেড ইন্ডেক্স দিয়ে দিলাম 3, ঠিক আছে? এক্স্যাক্টলি আপনি যেভাবে এখন দেখতে পাচ্ছেন সেভাবেই কিন্তু থাকবে, অর্থাৎ 1টা থাকবে সবার নিচে, 2টা থাকবে তার ওপরে, আর 3টা থাকবে ঠিক 2 এর ওপরে, তাই না? একদম। সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, জিনিসটা সেম। এইবার আপনি যদি এইটাকে করে দেন জেড ইন্ডেক্স 3 আর এইটাকে করে দেন জেড ইন্ডেক্স 2, তাহলে বলুন তো কে কার উপরে থাকবে? তখন দেখবেন 1 জেড ইন্ডেক্স কার আছে, এটা, তার মানে ব্লুটা থাকবে সবার নিচে, তারপরে জেড ইন্ডেক্স 2 কার আছে, এটা হচ্ছে পার্পেলের, আর তারপরে জেড ইন্ডেক্স 3 কার আছে, এই যে 2 এর, তার মানে হচ্ছে প্রথমে থাকবে ব্লু, তারপরে থাকবে হচ্ছে পার্পল, তারপরে থাকবে গ্রিন, তাই না? একদম। সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন গ্রিনটা এখন চলে আসলো। সব কিছু শুধুমাত্র বোঝার ব্যাপার, দেখুন আপনি বুঝতে পারলেই আপনি কাকে সামনে রাখবেন, কাকে পেছনে রাখবেন সেটা করতেই পারছেন। এবার দেখা গেল এই যে দেখুন, আপনার হয়তো মনে হতেই পারে তাহলে কি এখানে আমাকে সবসময় 1 2 3 এভাবে দিতে হবে? না, আপনার সবসময় এটা ডিপেন্ড করে কে উপরে থাকবে, সেটা ডিপেন্ড করে কার ভ্যালু বেশি, অর্থাৎ আপনি পজিশন অ্যাবসলিউটের দরুন যারা যারা উপরে এসেছে সেগুলোর মধ্যে কার জেড ইন্ডেক্সের ভ্যালুটা সব থেকে বেশি সেটাই সবার উপরে আসবে। তো এক্ষেত্রে দেখুন এর জেড ইন্ডেক্সের ভ্যালুটা সব থেকে বেশি, তাই না? তাই এই কারণে এ উপরে আসছে। এবার আপনি যদি এখানে যা ভ্যালু দিতে পারেন, যে কোনো খুশি, আপনাকে মনে রাখতে হবে আপনি এখানে ম্যাক্স ভ্যালু দিতে পারেন 9999, ঠিক আছে? এর উপরে আপনি ভ্যালু দিতে পারেন না, সর্বোচ্চ আপনি এই ভ্যালুটাই দিতে পারেন। অর্থাৎ আপনি 0 থেকে শুরু করে এত দূর পর্যন্ত আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন, ঠিক আছে? সেটা হতে পারে 100, 150, 200, তারপরে হতে পারে হচ্ছে ধরুন 8800 সামথিং, সব কিছু দিতে পারেন এখানটাতে, ঠিক আছে? তো দেখুন এইখানে যদি আমি এখন দিয়ে দিই যে 15, তো এবার বলুন তো এই 1টাকে জেড ইন্ডেক্স 15 দেওয়ার কারণে কে সবার উপরে আসবে? একদম 1টা আসবে, কারণ এর জেড ইন্ডেক্সটা সবার থেকে বেশি। আর দেখুন এখানে .1, .2, .3 এগুলো পরপর একটার উপরে একটা ছিল, আর তাদের মধ্যে সব থেকে বেশি জেড ইন্ডেক্সটা কার রয়েছে? 15, তাই সবার উপরে কে আসবে? এইটা। তাই দেখুন আমি যেই মুহূর্তেটাকে রিফ্রেশ করলাম দেখুন ব্লুটা চলে আসলো, তাই না? কারণ এর জেড ইন্ডেক্স প্রপার্টিটা সব থেকে বেশি। এবার আমি যদি এখানটাতে দিয়ে দিই এর ভ্যালুটাকে 30, মনে করুন 30 দিয়ে দিলাম, আর এটার দিয়ে দিলাম ধরুন 32, তাহলে বলুন তো কে আসবে? একদম 3টা, অর্থাৎ আপনার উপরে সবার উপরে আসবে হচ্ছে পার্পেলটা, দেখুন এরকম পার্পেলটা চলে আসলো। তো দেখেছেন এইভাবে আপনি কার উপরে কে আসবে সেটা আপনি অবশ্যই ডিসাইড করতে পারেন, তাই না? একদম। তো আশা করি আপনারা এই জেড ইন্ডেক্সটাকে খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার দেখুন বাই ডিফল্ট যখন আমরা এইভাবে জিনিসটাকে রাখি, আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেলেন যে ধরুন আমি শুধুমাত্র পজিশন অ্যাবসলিউট দিয়ে গেলাম, কোনো রকম জেড ইন্ডেক্স দিইনি, তো সেই সময় আপনার সবার উপরে কে থাকবে? একবারে সর্বশেষ যে এলিমেন্টটা ছিল সেটাই, অর্থাৎ এটাকেও পজিশন অ্যাবসলিউট করেছেন, এটাকেও করেছেন, এটাকেও করেছেন, তাহলে সবার উপরে কে থাকবে? সবার শেষে যে ছিল পজিশন অ্যাবসলিউট ওয়ালা এলিমেন্ট সে সবার উপরে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে কোনটা? 3টা, তাই না? একদম। তাই এক্ষেত্রে আমি যদি এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন এটা এভাবে রয়েছে, ঠিক। তো বাই ডিফল্ট মনে হতেই পারে যে তাহলে সবার, যদি আমি জেড ইন্ডেক্স প্রপার্টিটাকে না দিই তাহলে সবার ডিফল্ট জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালুটা কোনটা থাকে? মনে করুন 0 থাকে, কারণ দেখুন আমি যদি এখানটাতে জেড ইন্ডেক্স দিই বা না দিই তাহলে ডিফল্টভাবে ওর জেড ইন্ডেক্স কতটা পায়? ডিফল্টভাবে ওর জেড ইন্ডেক্সটা থাকে 0, যেরকম দেখুন এরও 0 থাকে, এরও 0 থাকে, এরও 0 থাকে। তাই দেখুন তিনটেরই যখন 0 থাকবে, আমি যখন এখানে রিফ্রেশ প্রেস করব দেখুন আউটপুটটা সেম রয়েছে। তাই মনে করতে পারেন যদি আপনি কোনো কিছুর জেড ইন্ডেক্স না দেন তাহলে ডিফল্টভাবে সেই এলিমেন্টটা জেড ইন্ডেক্স কত পায়? 0, ঠিক আছে? বা জেড ইন্ডেক্সের ভ্যালু কত থাকে ডিফল্টভাবে? 0 থাকে।
ঠিক আছে একদম। সো এইবার দেখুন এই রুলটাকে নিয়েই মনে রাখবেন কিন্তু এগুলো, হ্যাঁ ডিফল্টভাবে 0 থাকে, আপনি চাইলে এটাকে মাইনাসেও দিতে পারেন, অর্থাৎ এমন নয় যে সেটা শুধুমাত্র আপনার শুধুমাত্র এখানে ধরুন 1 বা এখানে 2 বা 3 বা 4 এগুলো দিতে পারেন, আপনি এখানে চাইলে -1 বা -2ও দিতে পারেন। সেটা কোন সময় কাজে লাগবে চলুন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটু দেখি। আশা করি এই জিনিসটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যেরকম দেখুন এগুলোর সবার জেড ইন্ডেক্স এখন 0 0 রয়েছে, তাই আপনি যদি এখানকার জেড ইন্ডেক্স এখন 1 করে দেন তাহলে বলুন তো এখন কে উপরে চলে আসবে? ব্লুটা, তাই না? দেখুন ব্লু উপরে চলে আসলো। ঠিক আছে, এবার এটার জেড ইন্ডেক্সটাকে আপনার 0 করে দিন, তারপরে এটা জেড ইন্ডেক্সটাকে 1 করে দিন, তো দেখুন কে চলে আসবে? গ্রিনটা। আর ঠিক এইভাবেই স্লাইডারগুলো কাজ করে, তাই না? একদম মনে করুন এগুলো সব হচ্ছে একটা স্লাইড, ঠিক আছে, যেগুলোর মধ্যে এটার মধ্যে একটা ইমেজ রয়েছে, অর্থাৎ এই স্লাইডের মধ্যেও একটা ইমেজ রয়েছে, এই স্লাইডের মধ্যে একটা ইমেজ রয়েছে, এই স্লাইডের মধ্যে একটা ইমেজ রয়েছে। আপনাকে শুধুমাত্র কি করতে হবে, যখনই আপনারা দেখবেন না স্লাইডে একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার জন্য এখানটা একটা অ্যারো মার্ক থাকে, ক্লিক করলেই একটা ছবি চেঞ্জ হয়ে গিয়ে আরেকটা ছবি আসে। সেটা আসে কিভাবে? সবার প্রাথমিকভাবে দেখা গেল এই ছবিটাকে দেখানো রয়েছে, তো যখনই আমি এখানকার একটা বাটনে ক্লিক করব তখন এর জেড ইন্ডেক্সটা 0 হয়ে যাবে, এর জেড ইন্ডেক্সটা 1 হয়ে যাবে। তার জন্য কি হবে, এ সবার উপরে চলে আসবে। তারপরে যখন আবার নেক্সটে ক্লিক করব এরটা 0 হয়ে যাবে, এরটাও 0 হয়ে যাবে, এরটা 1 হয়ে যাবে, তখন এ সবার উপরে চলে আসবে। ঠিক এইভাবে আপনার স্লাইডার কাজ করে, ঠিক আছে একদম। তো চলুন এবার আমরা একটি ভালো জিনিস শিখি বা দেখি। তো আমরা এগুলোকে সব রিমুভ করে দিলাম, ঠিক আছে। আমাদের দেখুন আমাদের এখন সব কিছু জানা রয়েছে যে আপনার পজিশন কী কী ধরনের হয়, বা আপনার ধরুন এই যে জেড ইন্ডেক্স সম্পর্কে আমরা খুবই বিস্তারিত ধারণা আশা করি পেয়ে গেছি, বা খুব ভালোভাবে আপনারা শিখতে পেরেছেন, ঠিক আছে। তো মনে করুন আমার এখানে এবার সবসময় আমরা জানি আমরা যখনই কোনো একটা ব্লক তৈরি করব সেখানটায় সেই সমস্ত জিনিসগুলোকে একটা ডিভের মধ্যে সবসময় রাখতে হয়, তাই তো। তো আমি এখানটাতে ডট কন্টেন্ট এরিয়া করে দিলাম এখানটাতে, হ্যাঁ কন্টেন্ট হাইফেন এরিয়া, ঠিক আছে। ডট কন্টেন্ট এরিয়ার ভিতরে ধরুন এখানে আমার একটা প্যারাগ্রাফ রয়েছে, ঠিক আছে, বা এখানটা একটা হেডিং রয়েছে আর একটা প্যারাগ্রাফ রয়েছে। সো আমি এখানটাতে একটা H2 দিয়ে দিই, যার নাম আমি এখানে লিখলাম টুডেজ সাপোজ টপিক, টুডেজ টপিক এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর আজকের টপিক কি সেই বিষয়ে বিস্তারিত আমি ধরুন এখানটাতে লরেমের ইপসামের মাধ্যমে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এইটাকে যখন আমরা এখানটাতে যাব, এখানে গেলাম রিফ্রেশে প্রেস করলাম, দেখলাম জিনিসটা পুরোপুরিভাবে এইভাবে রয়েছে, তাই না একদম। সো আমরা একটা কাজ করি, আমরা এটার উইথটাকে একটু ছোট করে দিই। তো উইথ ছোট করার জন্য আমরা একটা করতে পারি, আমরা কন্টেন্ট এরিয়াটার উইথ কমিয়ে আনতে পারি, কিন্তু কন্টেন্ট এরিয়াটাকে আমি অ্যাজ এ প্যারেন্ট হিসেবে রাখতে চাইছি, আর আমি চাইছি এই দুটোর উইথটা একটুখানি কমিয়ে আনতে। তাই আমি একটা কাজ করি, আমি এই দুটোকে আরেকটা ডিবের মধ্যে রাখি। এখানটাতে লিখে দিলাম ডট মেইন কন্টেন্ট বলে, ঠিক আছে। সো মেন কন্টেন্টের ভিতরে আমি এটাকে রেখে দিই, আর মেন কন্টেন্টের উইথটাকে ছোটো করে দেবো, আর মেন কন্টেন্টের উইথটা ছোটো করলেই আপনার এদের উইথগুলো ছোটো হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমি এইখানটাতে এই মেইন কন্টেন্টকে ধরলাম, মনে করুন এখানে গেলাম, আমি এখানটাতে ডট মেইন কন্টেন্টকে ধরলাম, ধরার পরে আমি এটাকে বলে দিলাম যে এর উইথ হবে 300 পিক্সেল, দেখি কতটুকু হয়। আর হাইট টাইট কোনো কিছু দেবো না আমরা, দেখি এটাতে কী হয়। দেখুন এটা ছোটো হয়ে গেল, তাই না একদম। সো এইবার আমরা এখানে একটা বোর্ডের ছবি নিয়ে আসি, ঠিক আছে। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমি এখানটাতে গেলাম, এখানটাতে google.com-এ ফার্স্টে চলে যাই আমি, google.com-এ যাওয়ার পর এখানে লিখুন বোর্ড ইমেজ। তো দেখুন বোর্ড ইমেজ দিয়ে সার্চ করার পর এখানে আপনার কত রকমের বোর্ড চলে আসলো। তো আপনি এখান থেকে ইমেজেসে যান, তো যাওয়ার পরে দেখুন কোন বোর্ডটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে সেই বোর্ডটাকে আপনি নিয়ে চলে আসুন। সো এখানে অনেক রকমের বোর্ড রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটা বোর্ডকে চুজ করুন, চুজ করে আমরা ওখানটাতে সেটা থেকে নিয়ে যাব, ঠিক আছে। সো এখানটাতে বোর্ড ইমেজেস দেখা যাক, এখানে অনেক রকমের বোর্ড আছে, বা এখানটাতে এখানে লিখে দিন স্ট্যান্ড বোর্ড ইমেজ বা স্ট্যান্ড হোয়াইট বোর্ড, যেটাই হোক না কেন। সো এই ধরনের আমি কিছু বোর্ড চাইছি যেখানটাতে কিছু এরকম থাকবে, ঠিক আছে। এইটা হ্যাঁ ঠিক আছে, এটাকে নিয়ে যাই, দেখি আমি ক্লিক করলাম। না দেখুন এটা কিন্তু ট্রান্সপারেন্ট নয়, ট্রান্সপারেন্ট বোর্ড নয়, কারণ ট্রান্সপারেন্ট হলে এই জায়গাটা না এরকম সাদা দেখাতো না। ট্রান্সপারেন্ট মানে কি, দেখুন আমি যদি এখন ছবিটাকে ডাউনলোড করি তাহলে এই পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটাও চলে আসবে, আমাদের অসুবিধা হবে না, তবু আমি দেখি ট্রান্সপারেন্ট কিছু পাওয়া যায় নাকি। সো আমি এখানটাতে তার জন্য আপনাকে লিখতে হবে ট্রান্সপারেন্ট,
ট্রান্সপারেন্ট, ও সরি এখানটা এটা হবে, দেখুন আমি যদি ভুলও লিখে থাকি এখানে লিখবে যে সার্চ ইনস্টেড অফ ট্রান্সপারেন্ট, এই যে এখানে লেখা থাকবে দেখুন শোয়িং রেজাল্ট ফর ট্রান্সপারেন্ট। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ও ট্রান্সপারেন্টই দেখাবে, ট্রান্সপারেন্ট। হ্যাঁ দেখুন ট্রান্সপারেন্ট হোয়াইট বোর্ড। আচ্ছা এটা দেখি তো ট্রান্সপারেন্ট কি না। হ্যাঁ এটা দেখুন ট্রান্সপারেন্ট। দেখুন কীভাবে বুঝলাম, আপনি দেখুন যখন এখানে ক্লিক করবেন এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন এরকম সেই এরকম স্কোয়ার শেপে থাকবে, ঠিক আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে, তো সেটা হবে ট্রান্সপারেন্ট। কিন্তু এটাও আবার সবসময় ট্রাস্ট করবেন না, কারণ এখন অনেক ইমেজ হয়ে গেছে যেগুলো বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটাই দেখবেন এরকম দিতে, যেরকম মোস্ট প্রবাবলি এইটা, ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কিন্তু হতেও পারে এটা যখন ডাউনলোড করবেন তখন ছবিটার ব্যাকগ্রাউন্ডটাই এটা দেওয়া, ঠিক আছে, এরকম হতেই পারে। তাই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সবসময় কোনগুলো হবে দেখবেন, আপনি প্রাথমিকভাবে দেখতে পারবেন পিছনটা সাদা, কিন্তু যখনই ক্লিক করবেন তখন দেখবেন পিছনটা এরকম আপনার এই চেজের যে বা দাবার যে ছকটা হয়, তো সেরকম ধরনের আপনি জিনিসটা দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। যেরকম দেখি তো এইটা ট্রান্সপারেন্ট কিনা, কারণ দেখুন ইনিশিয়ালি আপনি দেখতে পাচ্ছেন এইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখুন হোয়াইট, তাই ক্লিক করলে যদি দাবার ছকের মতো চলে আসে তাহলে হচ্ছে সেটা ট্রান্সপারেন্ট, না এটা আসেনি, তার মানে এটা হচ্ছে সেটা ট্রান্সপারেন্ট নয়। এটা দেখি তো ট্রান্সপারেন্ট কিনা, দেখুন তো, দেখুন এটা ট্রান্সপারেন্ট, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখুন এটা পুরোপুরি দাবার চকের মতো হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। মানে গুগল থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য আপনাকে এইভাবে চুজ করতে হবে। ফার্স্টে দেখে মনে হবে এরকম একটা গ্রে ব্যাকগ্রাউন্ড থাকবে, ক্লিক করলে যদি দাবার চকের মতো চলে আসে তাহলে ট্রান্সপারেন্ট, না এটা ট্রান্সপারেন্ট নয়, একটু ওয়েট করবেন কিছুক্ষণের জন্য। যেরকম দেখি তো এইটা ট্রান্সপারেন্ট কি না, এই যে এইটা, এগুলো তো ট্রান্সপারেন্ট নয়ই, কারণ কি দেখুন এখানটাতে অলরেডি আমি এখানেই দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা দাবার চকের মতো, তাই এগুলো ট্রান্সপারেন্ট নয়। আপনি ডাউনলোড করে দেখবেন যে এগুলো দেখবেন এই ব্যাকগ্রাউন্ডটা সমেত ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ এটাই হচ্ছে মেন ব্যাকগ্রাউন্ড, এরকম হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে, একবার দেখে নেবেন। তাই ট্রান্সপারেন্ট হওয়ার সম্ভাবনা কোনগুলো থাকে, যেগুলো ইনিশিয়ালি আপনি দেখতে পাচ্ছেন গ্রে ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলে যেগুলোর এরকম হয়ে যাচ্ছে, এটা যেরকম একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরকম ধরনের। তাই এটা ক্লিক করলাম, এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো আমি এটাকে ডাউনলোড করে নিই, তাই রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজও করতে পারি বা কপি ইমেজ লোকেশন করেও করতে পারি। কপি ইমেজ লোকেশন করলাম, নতুন একটা ট্যাবে গেলাম, এন্টার প্রেস করলাম, দেখুন হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তাই এটাকে আমি কি করব, এটাকে সেভ করব, বা আমরা এই থেকে একটু বড় ছবি নিই, যেরকম এটা একটু বড় রয়েছে, সো এটাকেও নিতে পারি, বা অন্য কোনো ইমেজ দেখি, অন্য কোনো ইমেজ না, আপাতত এটাকেই নিয়ে দেখি। সো এটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে মনে করুন এখানটাতে সেভ ইমেজ অ্যাজ করে দেখাচ্ছি এবার। হ্যাঁ, তো সেভ ইমেজ অ্যাজ কোথায় করব, আমরা জানি আমাদের ফোল্ডারটা রয়েছে এফ ড্রাইভের মধ্যে, ওয়েব ক্লাসেস 51 আর 51-এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নেবো। দেখুন এখানে নিউ ফোল্ডার বলে একটা অপশান আছে, ক্লিক করলাম, এখানটাতে ইমেজেস বলে একটা ফোল্ডার তৈরি করলাম, তার ভিতরে যাওয়ার পরে ফাইলটাকে সেভ করে দিলাম, ঠিক আছে, ফাইলটাকে সেভ করলাম, এটাকেও সেভ করে রাখি, এটাকেও সেভ করে রাখি, এটাকেও রাইট ক্লিক করলাম, সেভ ইমেজেস করার পরে এখানে গিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম, ঠিক আছে, একদম। সো এইবার আমরা যখন আমাদের ফোল্ডারটার মধ্যে যাব তখন দেখতে পারবো দেখুন দুটোই এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। কী করে বুঝলেন, দেখুন এখানে ক্লিক করলেন, দেখুন পিছনে কোনো সাদা ব্যাকগ্রাউন্ড নেই, দেখেছেন। সো সবার ফার্স্টে আমরা এই ছবিটাকে নিয়ে ক্লিক করি, তো এইখানটাতে করলাম স্ট্যান্ড, নামগুলোকে চেঞ্জ করে দেবেন, হ্যাঁ রিনেম করে দেবেন, স্ট্যান্ড বোর্ড 1 এটা করে দিতে পারেন, আর এটা হচ্ছে ধরুন স্ট্যান্ড বোর্ড 2, বেশ ঠিক আছে। সো এইবার এই ইমেজটাকে আমরা ওখানে ব্যবহার করব, এখানটাতে পুরোটাকে F2 করলাম, কন্ট্রোল A কন্ট্রোল C, আর এখানটাতে যাওয়ার পরে আমরা ঠিক এর নিচে অর্থাৎ P এর এইখানে নিচে আমরা এখানে একটা IMG ট্যাগ ব্যবহার করব, করার পরে আমি এখানে SRCর মধ্যে দিয়ে দেবো পাথটা কি ইমেজেস স্ল্যাশ এটা হবে, তাই না, অল্টের মধ্যে এখানটাতে দিয়ে দিন স্ট্যান্ড বোর্ড, ঠিক আছে, সেভ করলাম। এবার আমাদের ব্রাউজারে যাব, আমাদের প্রজেক্টে আসবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এখানে স্ট্যান্ড বোর্ডটা চলে এসেছে, তাই না, একদম ঠিক আছে। তো এইবার আমি চাইছি যে এই বোর্ডের যে এই জায়গাটা রয়েছে এইখানে এই লেখাটা থাকবে, ঠিক আছে। এবার তার জন্য কি করতে হবে বলুন তো, দেখুন এই ধরনের সিচুয়েশনগুলোতেই আপনাকে ভাবতে হবে, যখনই একটা ছবির ওপরে আরেকটা জিনিসকে আনতে চাইছেন তখন আপনাকে কি করতে হবে, এই দুটোকেই পজিশন অ্যাবসোলুট করতে হবে। এবার পজিশন অ্যাবসোলুট করলে কি হবে দুটোকে, চলুন তো দেখা যাক। সো যদি আমি এইটা করি, বা ধরুন আমার এই ছবিটা ধরুন এখানে রয়েছে, আমি বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ছবিটাকে বাইরে দিয়ে দিলাম,
এই ছবিটাকে বাইরে দিয়ে দিলাম, অর্থাৎ মেইন কন্টেন্ট রয়েছে আর এই ছবিটা রয়েছে, মেইন কন্টেন্টের ভিতরে এতগুলো রয়েছে, তার নিচে ছবিটা রয়েছে। সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এভাবে রয়েছে। সো আমি যদি দুটোকেই পজিশন অ্যাবসোলুট করে দিই, কাকে কাকে, এই মেইন কন্টেন্টকেও আমি পজিশন অ্যাবসোলুট করলাম, এটাকেও যদি পজিশন অ্যাবসোলুট করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? তো চলুন দেখা যাক। বা এটাকেও আমি পজিশন অ্যাবসোলুট ধরুন করলাম না, এটাকে পজিশন অ্যাবসোলুট করলাম না, আমি শুধুমাত্র ইমেজটাকে যদি পজিশন অ্যাবসোলুট করি তাহলে কি হবে? তো আমি ইমেজটাকে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে বোর্ড ইমেজ বা বোর্ড আইএমজি, এটা করে দিলাম, ঠিক আছে। এই অবস্থায় রিফ্রেশে প্রেস করলাম, দেখুন কোনো কিছু আমরা বুঝতে পারবো না। তো দেখুন এখন এই এলিমেন্টটা রয়েছে, তারপরে এই এলিমেন্টটা রয়েছে। এবার আমি যদি এইটাকে পজিশন অ্যাবসোলিউট করে দিই, বা দুটোকেই যদি আমি এখন পজিশন অ্যাবসোলিউট করি, তাহলে কে সবার উপরে থাকবে বলুন তো? তখন দেখবেন এই যে এইটা সবার উপরে থাকবে, কারণ কি এইটা সর্বশেষ এলিমেন্ট। কারণ আপনি যদি এই প্যারেন্টটার মধ্যে দেখেন, এই প্যারেন্টটা, কারণ এই দুখানা জিনিস কোন প্যারেন্টের মধ্যে রয়েছে, এই মেইন কন্টেন্ট আর ইমেজটা কোন প্যারেন্টে রয়েছে, এই প্যারেন্টটা। এই প্যারেন্টের মধ্যে আপনি যদি এটাকেও অ্যাবসোলুট করেন, এটাকেও অ্যাবসোলুট করেন, তাহলে সর্বশেষ এলিমেন্টকে, সর্বশেষ এলিমেন্ট হচ্ছে এই যে ইমেজটা, তাই ইমেজটা সবার উপরে থাকবে, তাই না, হিসেব মতো। তাই আমি দুটোকেই পজিশন অ্যাবসোলুট করলাম না, আমি সবার প্রথমে এই ইমেজটাকে পজিশন অ্যাবসোলুট করব। তাই আমি এখান থেকে এই বোর্ড ইমেজকে ধরবো। আসলে এই যে ধরুন বললাম না যে সবগুলোকে পজিশন অ্যাবসোলুট করবেন, এরকম ধরনের সিচুয়েশন কখন আসবে? যখন আপনি স্লাইডার তৈরি করবেন, যেখানে প্রতিটা ইমেজকে পজিশন অ্যাবসোলুট করতে হবে, যার ধরুন একটা ইমেজের উপরে আরেকটা ইমেজ চলে আসে, সেরকম সিচুয়েশনে। এবার আপনাকে বিভিন্ন জায়গাতে এমন নয় যে আপনার যখন এই ধরনের জিনিসগুলো আসবে তখন আপনাকে সবগুলো এলিমেন্টকে পজিশন অ্যাবসোলুট করতে হবে, না, আপনাকে বুঝে বুঝে করতে হবে। যেরকম দেখুন আপনার এখানে এই দুটোকেই পজিশন অ্যাবসোলুট করে কোনো লাভ নেই, আপনি চাইছেন এইটা যাতে এই লেখাটার নিচে থাকে, বোর্ডটা, তাই আপনাকে এইটাকে পজিশন অ্যাবসোলুট করতে হবে। তাই আমি যদি এখন এই বোর্ড ইমেজটাকে কপি করি, কপি করার পরে আমি যদি এইখানে যাই, ডট বোর্ড ইমেজ, এইটাকে আমি করলাম পজিশন, মনে করুন এটার পজিশন দিয়ে দিলাম অ্যাবসোলিউট, ঠিক আছে। সেভ করলাম, করার পরে এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন ও নিজের জায়গাতেই থাকবে, ঠিক আছে, বেশ। এইবার আমি যদি ওটাকে বলে দিই যে, এবার দেখুন আমি যদি এটাকে বলে দিই যে টপ 0 লেফট 0, তাহলে কি ও বডির সাপেক্ষে কাজ করবে? একদম। কিন্তু আপনি চাইছেন যে এই যে বোর্ডটা, এটা কার মধ্যে চলাফেরা করুক? এটা চলাফেরা করুক এই প্যারেন্টের মধ্যে, তাই না, এই যে কন্টেন্ট এরিয়ার মধ্যেই থাকুক, ও যাতে বডির সাপেক্ষে যাতে নিজেকে বা নিজের পজিশনটাকে চেঞ্জ না করে। তার জন্য আমি যদি চাই যে কোনো একটা অ্যাবসোলুট এলিমেন্ট সবসময় এর মধ্যেই থাকুক, তাহলে যার মধ্যে আমি রাখতে চাইছি তাকে কি করতে হবে বলুন তো? পজিশন রিলেটিভ করতে হবে, তাই না। তাই এটাকে আমি কি করে দিলাম? কন্টেন্ট এরিয়াটাকে পজিশন রিলেটিভ করে দিলাম। তো ডট এখানটাতে কন্টেন্ট এরিয়া, একে বলে দিলাম পজিশন রিলেটিভ হও। কারণ কি? কারণ যাতে এই যে পজিশন অ্যাবসোলুটওয়ালা এলিমেন্টটা রয়েছে বা ইমেজটা রয়েছে, সেটা যাতে তোমার মধ্যেই থাকে, তোমার থেকে যাতে বেরোতে না পারে। এইবার আমি যদি ইমেজটাকে বলে দিই যে টপ 0 আর লেফট 0, লেফট 0, এবার বলুন তো ইমেজটা কোথায় থাকবে? ইমেজটা থাকবে হচ্ছে ঠিক এর সাপেক্ষে, কন্টেন্ট এরিয়ার সাপেক্ষে, তাই না, নাকি বডির সাপেক্ষে। তো আমি এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এখন এখানে চলে এসছে, ঠিক আছে। এইবার আমার কে কাজে আসবে? এবার আমার কাজে আসবে হচ্ছে জেড ইন্ডেক্স, ঠিক আছে। দেখুন যখনই আপনি পজিশন নিয়ে কাজ করেছেন, আপনার প্রবলেমটা কি হলো? একটার উপরে আরেকটা চলে আসলো। এইবার আপনার কাছে তো পাওয়ার রয়েছে, আপনি জানেন যে কে কার উপরে আসুক আমার জানার দরকার নেই, আমি যেটা চাইবো সেটাই হবে। এবার আপনি কি চাইছেন? আপনি চাইছেন এই ইমেজটা যাতে এর নিচে থাকে, তাই তো। তাই দেখুন বাই ডিফল্ট কি আপনি এটার কোনো জেড ইন্ডেক্স বলে দিয়েছেন? এই যে আপনি কি এই বর্ডার ইমেজের কোনো জেড ইন্ডেক্স বলে দিয়েছেন? না, বলে দেননি। তাহলে বলুন তো এখন এই মেইন কন্টেন্ট আর ইমেজের জেড ইন্ডেক্স কত কত রয়েছে? ঠিক, মেইন কন্টেন্টেরও জেড ইন্ডেক্স 0 আর ইমেজেরও জেড ইন্ডেক্স 0, কারণ আমরা জানি বাই ডিফল্ট প্রতিটা এলিমেন্টের জেড ইন্ডেক্স কত থাকে? 0 থাকে, ঠিক আছে। তো এর ফলে কি হবে? আমার একটা সুবিধা হলো যে দেখুন এখন এটারও জেড ইন্ডেক্স 0, আমি একটু HTML চলে যাই, এখন এটারও জেড ইন্ডেক্স 0, এটারও জেড ইন্ডেক্স 0, কিন্তু এই ইমেজটা কেন উপরে আসে? কারণ এই ইমেজটা সর্বশেষ এলিমেন্ট ছিল, এই কারণে আপনার এই মেন কন্টেন্টের উপরে এটা চলে আসছে, তাই না, যেটা আমরা অটোড্রতেও দেখলাম, ঠিক আছে। তো এবার আমরা কি করতে পারি? এটারও ভ্যালু 0, এটারও ভ্যালু 0। এবার আমি যদি এর জেড ইন্ডেক্সটাকে 0-র থেকেও কমিয়ে দিই, ঠিক আছে, তখন কি হবে বলুন তো? ধরুন আমি এটাকে করলাম -1, তাহলে বলুন তো -1 বড় না 0 বড়? অবশ্যই 0 বড়। তার মানে যদি আমি এটাকে করে দিই -1, তাহলে ও 0-রও নিচে চলে যাবে। তার মানে কি? তখন ও দেখবেন এই মেন কন্টেন্টের নিচে চলে যাবে, তাই না, একদম।
তো এই কারণে আমি যদি এটাকে বলে দিই জেড ইন্ডেক্স -1, অর্থাৎ এক্ষেত্রে এখন এটারও জেড ইন্ডেক্স 0, এটারও জেড ইন্ডেক্স 0, এবার এই দুটোর মধ্যে আমি এইটাকে বলে দিলাম যে তোমার জেড ইন্ডেক্সটা হচ্ছে -1। এবার যেহেতু -1 0 থেকে কম, তাই এটা চলে যাবে নিচে, আর 0টা যেহেতু এখন বড় হয়ে গেল, তাই এটা চলে আসবে উপরে। ঠিক আছে, দেখুন। সো আমি এই অবস্থাতে বোর্ড ইমেজটাকে বলে দিলাম, বোর্ড ইমেজকে বলে দিলাম তোমার জেড ইন্ডেক্স -1। দেখুন এই কারণেই আমি -1টাকে আপনাকে বলে দিলাম। অনেক জায়গাতেই আপনারা দেখবেন জেড ইন্ডেক্স -1 দেওয়া, আবার অনেকেই দেখবেন জেড ইন্ডেক্স 9999 দিয়ে রাখে। তাই তখন যাতে আপনাদের কনফিউশন ক্রিয়েট না হয় যে আমি তো -1 দেখিনি, আবার জেড ইন্ডেক্সের ভ্যালু এতটাও বেশি দেওয়া যায়, এটা তো জানতাম না। তাই যাতে সমস্ত রকমের সমস্যার সম্মুখীন হলে আপনারা বুঝতে পারেন যে না, জেড ইন্ডেক্সের ভ্যালু -1ও দেওয়া যায়, আর -1 দিলে কিভাবে কাজ করবে, প্লাস যদি আমি 4টে 9 দিয়ে রাখি তাহলে সেটা কিভাবে কাজ করবে আর কেন দেওয়া হয় সেটাও আপনাদের জানা উচিত। তাই সেই কারণে আমি সমস্ত কিছু মিলিয়ে আপনাদেরকে জিনিসগুলোকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি দেখুন এখানটাতে জেড ইন্ডেক্স -1 দিয়ে সেভ করলাম, করার পরে দেখুন এইবার বলুন তো আউটপুটটা কি হবে। দেখুন এ নিচে চলে যাবে, এ উপরে চলে আসলো, দেখেছেন একদম। এবার আমরা একটু কাজ করি, যেহেতু ইমেজের সাইজটা খুবই ছোট, ইমেজকে আমি ম্যানুয়ালি একটুখানি হাইট দিয়ে দিই, কারণ দেখুন ইমেজটার বোর্ড ইমেজকে আমরা ধরেই রেখেছি। সো ইমেজকে আমি দিয়ে দিলাম, ইমেজের উইথটা থাকুক, মনে করুন ইমেজের উইথ দিয়ে দিলাম 400 পিক্সেল, আর হাইটটা মোস্টলি আমি আপাতত 200 পিক্সেল দিয়ে রাখলাম। প্রয়োজন অনুসারে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে জিনিসটাকে বাড়িয়ে দেবো। সো এখানে ক্লিক করলাম, এবার বোর্ডের হাইটটাকে একটুখানি বাড়াই। চলুন, এবার কতটুকু হাইট হবে সেটা তো জানি না, এর জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে জিনিসটাকে করব। তো রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে আচ্ছা এইটাকে আমি একটুখানি বন্ধ করে দিই, লেআউটটা দরকার নেই। এইখানে আসলাম, সো এবার ভিতরে ঢুকলাম, আমরা কাকে ধরবো, আমরা ইমেজটাকে ধরবো, তাই তো ইমেজটাকে ধরলাম। ধরার পরে এর হাইটটাকে আস্তে আস্তে আমরা বাড়িয়ে দিই, বেশ একদম। বোর্ডটা ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ আমাদের ইমেজটা খুবই ছোট, তবু আমরা টেনে টেনে বড় করার চেষ্টা করছি, তাই ব্লার তো হবেই। সো দেখুন এটা 315 হাইট দিলে পুরোপুরিভাবে ঠিকঠাক আসছে, তাই এইটাকে আপনি হাইট দিয়ে দিন আপনার 315, ঠিক আছে একদম। সো এবার আমরা কি করব, আমরা সবার প্রথমে এর যে এই ধরুন মেইন কন্টেন্টের ভেতরে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর ফন্ট কালারটাকে হোয়াইট করে দিই, ঠিক আছে। তাহলে আমরা এই মেইন কন্টেন্টকে ধরাই রয়েছে, কারণ দেখুন আমি যদি এখন মেন কন্টেন্টকে কালার হোয়াইট দিই, তাহলে মেন কন্টেন্টের ভিতরে যাই কন্টেন্ট থাকুক না কেন সবগুলোর কালার হোয়াইট হয়ে যাবে, তাই না। তাই আমাকে ইন্ডিভিজুয়ালি H2 এর কালার হোয়াইট বা পিরি এর কালার হোয়াইট এগুলো দেওয়ার দরকার নেই। তো দেখুন এই কারণে আমরা ইন্ডিভিজুয়ালি এদেরকে একটা ফোরগ্রাউন্ড কালার বা লেখার কালার না দিয়ে আমরা কি করব, আমরা একবারে প্যারেন্টটাকে বলে দিই যার মধ্যে এরা রয়েছে, অর্থাৎ মেইন কন্টেন্টকে বলে দেবো তোমার কালারটাকে তুমি হোয়াইট করে দাও। তাই আমি যদি এখন মেইন কন্টেন্টকে বলে দিই যে কালার হোয়াইট, অর্থাৎ আপনার 1 2 3 4 5 6 ছড়া দিয়ে দিলাম, সেভ করলাম। সো চলুন এবার আমরা রিফ্রেশ করলে দেখতে পারবো যে এটাকে বন্ধ করে দিই আমরা, এটা কালারটা হোয়াইট হয়ে গেছে, তাই না। এবার এই জিনিসটাকে একটুখানি আমরা বাদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে। তো বাদিকে আনার জন্য দেখুন এই লেখাটাকে বাদিকে আনার জন্য একটুখানি মার্জিন ক্রিয়েট করে দিই, তাহলেই চলে আসবে। সো আমি এটাকে বলে দিলাম, বা প্যাডিং তৈরি করে দিই। কার প্যাডিং তৈরি করব, আমরা কন্টেন্ট এরিয়ার একটা প্যাডিং দিয়ে দিই, লেফট সাইডের প্যাডিং, তাহলেই কন্টেন্টটা আস্তে আস্তে আপনার ওদিকে চলে যাবে। তাই আপনি কন্টেন্ট এরিয়ার মধ্যে যান, যাওয়ার পরে আপনি যদি এখানটাতে বলে দেন যে দেখুন আপনি যে কোনো কিছুকে মার্জিন দিয়েও সেট করতে পারেন আর প্যাডিং দিয়েও সেট করতে পারেন। সো এটা পুরোপুরিভাবে আপনার উপরে, অর্থাৎ আপনি চাইলে এই যে পুরো ব্লকটা আছে অর্থাৎ মেন কন্টেন্টটা রয়েছে, এই মেন কন্টেন্টটাকে আপনি মার্জিনের মাধ্যমে বাদিকে সরিয়ে আনতে পারেন, আবার প্যাডিংয়ের মাধ্যমে বাদিকে সরিয়ে আনতে পারেন। এটা পুরোপুরিভাবে আপনার উপরে নির্ভর করছে, আপনি যেটা প্রেফার করবেন। তো আমি চাইছি যে এর প্যারেন্টার অর্থাৎ মেন কন্টেন্ট বা কন্টেন্ট এরিয়ার একটা প্যাডিং দিয়ে দিই। সো আমি এটার একটা প্যাডিং দিয়ে দিলাম। এই প্যাডিং কখন দিতে হবে, মার্জিন কখন দিতে হবে, এগুলো সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এগুলোকে নিয়ে একদম টেনশন করবেন না। আপনারা যখন আস্তে আস্তে PSD to HTML যখন আমরা যাব, তো যেটা কিনা পুরোপুরিভাবে ডিজাইনারদের স্বর্গ বলতে পারেন, তো সেখানে গিয়ে এই সমস্ত জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন আপনাদের সময় হচ্ছে বেসিকটাকে ক্লিয়ার করা, কারণ এগুলো দিয়েই আপনাকে পরবর্তীকালে সব কিছু বানাতে হবে, তাই না। তাই সবার আগে বেসিকটাকে কমপ্লিট করতে হবে। সো আপনি এখানে প্যাডিং দিয়ে দিন 10 পিক্সেল। সো এখানে যাওয়ার পরে আমি এখানটাতে গেলাম। সো দেখুন প্যাডিংটাকে আমি 10 পিক্সেল দিলাম। ও প্যাডিং চারিদিকে আমরা দেবো না, প্যাডিং লেফট দেবো শুধু। সো প্যাডিং লেফট, চারিদিকে দিয়ে লাভ নেই। সো লেফট, প্যাডিং লেফট 10 পিক্সেল, এটাকে রিফ্রেশে প্রেস করলাম। আচ্ছা এবার দেখুন, এবার আমরা ইন্সপেক্ট করব, ঠিক আছে, কারণ আমরা প্রাথমিকভাবে একটা দিয়ে এটার প্যাডিং লেফট, এটাকে দেখুন কোথায় গেলে আপনার সুন্দর লাগছে, দেখুন এইখানে গেলে ভালো লাগছে একদম। তাহলে প্যাডিং লেফটটা এইখানে দিয়ে রাখুন। এবার সাথে সাথে আমার প্যাডিং টপটা দিলেও ভালো হয়, তাই আপনি এখানে ক্লিক করুন,
ক্লিক করার পরে আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন আমরা জানি যে এটার মধ্যেও আপনার সিএসএস এর প্রপার্টিগুলো লেখা যায়, আমি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে। এখানে বাইরে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম প্যাডিং হাইফেন টপ, তারপরে একটা এন্টার প্রেস করলাম, এখানে দিয়ে দিলাম ধরুন 10 পিক্সেল। 10 পিক্সেলটা বেশি হয়ে যাবে, তাই আপাতত এভাবে 10 পিক্সেলটাকে আবার সিলেক্ট করে একটু মাইনাস করুন, অর্থাৎ উপরের দিকে নিয়ে যান, একটু কমালাম দেখুন বা 1 পিক্সেল, ঠিক আছে। প্যাডিং টপ, ঠিক আছে, প্যাডিং টপ 1 পিক্সেল দিয়ে দিলাম। সো এখানটাতে যাওয়ার পরে আপনি প্যাডিং লেফট কত রয়েছে 78 আর টপ হচ্ছে আপনার এত, তাই তো? সো সরি, এটা আবার এক্সট্রা পড়ে গেল। সো আপনি এখান থেকে লেফটটাকে করে দিন 78 পিক্সেল, 78 পিক্সেল। আর না, এটা মার্জিন টপ দেওয়া দরকার নেই, এটা জাস্ট প্যাডিং টপই থাক আমাদের। প্যাডিং টপ কত ছিল 1 পিক্সেল। এটাকে আমরা সেভ করলাম, করার পরে এখানে আসলাম, আসার পরে রিফ্রেশে প্রেস করলাম, দেখবো এখন পুরোপুরিভাবে এটা এরকম হয়ে গেছে, তাই না? যেটা কিনা ঠিকঠাক। আপনি চাইলে বোর্ডের হাইটটাকে আরেকটুখানি বাড়িয়ে দিন, তাহলে সব থেকে ভালো হবে। সো আমরা বোর্ড মানে কোনটা, ইমেজটা, আমি ইমেজে ক্লিক করলাম, করার পরে এর হাইটটা আমি আর একটুখানি বাড়িয়ে দিলাম, বোর্ডের হাইটটা। এখন পুরোপুরি ঠিকঠাক রয়েছে, তাই না? একদম। সো 350 দিয়ে দিলাম বা 51। সো 350 দিয়ে দিই এখানে। সো 350, ঠিক আছে, সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন পুরোপুরিভাবে ঠিকঠাক, দেখেছেন? সো আপনার ইমাজিনেশনের উপর ডিপেন্ড করছে আপনি কি তৈরি করতে চাইছেন, ঠিক আছে? ওই যে দেখিয়ে দিয়েছিলাম আপনারা যখন মাল্টিপল ব্যাকগ্রাউন্ড শিখেছিলেন, তখন মাল্টিপল ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা খুব সুন্দর একটা সিনারি তৈরি করেছিলেন, বা যেটা খুশি আপনারা তৈরি করতে পারতেন। ঠিক এরকমভাবেও দেখুন আমরা এখানে জাস্ট একটা ইমেজ ট্যাগের উপরে জিনিসটাকে করলাম। আমরা ইমেজ ট্যাগটাকে পজিশন অ্যাবসোলিউট করে টপ 0 লেফট 0 যখন করলাম, তখন দেখলাম ইমেজটা লেখার উপরে চলে আসছে। তাই কিভাবে আপনারা ইমেজটাকে লেখার পিছনে নিতে পারেন বা লেখাটাকে ইমেজের পিছনে নিতে পারেন, সব কিছু আপনারা জানেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো শেখানোর উদ্দেশ্যই ছিল আমার, যাতে আপনারা এই জেড ইন্ডেক্সটাকে বা পজিশনটাকে খুব ভালোভাবে শিখতে পারেন। দেখুন যখনই আপনার কাছে এরকম পজিশন জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো কিছু। তাই এই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝা আপনাদের অত্যন্ত জরুরি। আর এই কারণেই আমি এই পজিশন টপিকগুলোকে খুব ভালোভাবে ক্লিয়ার করিয়েছি আপনাদেরকে, আর অনেকক্ষণ ধরে ক্লাস করিয়েছি, বিশেষ করে জেড ইন্ডেক্সটা দেখা গেল আপনার 2 থেকে 3 মিনিটের ক্লাস বা 5 মিনিটের ক্লাস, কিন্তু আমি সেটাকে এতক্ষণ ধরে এই কারণেই বোঝালাম যাতে পরবর্তীকালে আপনাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, অবশ্যই আপনারা অসংখ্য ভিডিও এরকম পেয়ে যাবেন যেখানটাতে আপনারা 10 মিনিটে জেড ইন্ডেক্স শিখে যাবেন, তাই অবশ্যই আপনারা চাইলে সেখান থেকে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি চাই যে আপনারা খুব ভালোভাবে শিখুন, ইভেন পরবর্তীকালে কোন কোন জায়গাতে এই সমস্ত জেড ইন্ডেক্স কাজে লাগতে পারে এটাও আপনাদের জানা উচিত, ঠিক আছে? তো এবার আপনাদের টাস্ক, আপনারা যেটা জেড ইন্ডেক্স শিখেছেন, আপনারা পজিশন শিখেছেন, হ্যাঁ আমাদের নেক্সট যে পর্বটা থাকবে সেখানেও আমি জেড ইন্ডেক্সের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমাদের আপনার পজিশনের লাস্ট ক্লাস থাকবে, পরের ক্লাসটা। এরপরে আমরা অন্য কিছুতে সুইচ করব। তো এর পরের যে ক্লাসটা থাকবে সেখানটাতে আমি জেড ইন্ডেক্স বা পজিশন নিয়ে একটুখানি আলোচনা করতে চাই, সেটা একটু ছোট ক্লাস হবে, সমস্যা নেই। সো সেটা আলোচনা করা আমার মনে হয় সেটা জরুরি, তাই সেখানেও আমরা আলোচনা করব। প্লাস আজকের এই জেড ইন্ডেক্সের উপরে আপনার টাস্ক হলো, আমি এই যে ধরুন একটা বোর্ড আনলাম, বোর্ডের উপরে একটা লেখা আনলাম, এরকম করে আপনারা আপনার মতো করে যে কোনো কিছু, একটা ছবি নিয়ে আসলেন, ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ফ্রন্টে কিছু একটা রাখলেন। আমি যেরকম একটা বোর্ডের ছবি এনেছি, আপনারা অন্য কোনো কিছু ট্রাই করবেন, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে। এখানে দেখুন আপনার কাছে ইমেজ রয়েছে, আপনি যে কোনো একটা ইমেজ সার্চ করুন যেটার উপরে কোনো একটা কিছু লেখা যায়, ঠিক আছে? বা কোনো একটা ধরুন বলতে পারেন একটা ফ্রেম নিয়ে নিলেন, তো ফ্রেমের মধ্যে বিভিন্ন রকমের ছবিগুলোকে একটা সাইডে সাইডে করে রাখলেন। অর্থাৎ মনে করুন একটা গুগল থেকে একটা ইমেজ নিলেন, সেই ইমেজটা হচ্ছে একটা ছবি ফ্রেমের, ঠিক আছে? একটা ফ্রেমের ইমেজ নিলেন, পিকচার ফ্রেমের। এবার পিকচার ফ্রেমের মধ্যে আপনি বিভিন্ন ইমেজকে রাখতে পারেন, এখানটাতে সব ইমেজগুলোকে আপনি রাখলেন, সেই ইমেজগুলোকে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি পাশাপাশি এরকম ইমেজগুলোকে রাখলেন, অর্থাৎ এরকম একটা সুন্দর ফ্রেম থাকবে, কিন্তু এটা কিন্তু নর্মাল একটা বর্ডার দিয়ে দিলে কিন্তু চলবে না। অর্থাৎ এই যে জিনিসটা থাকবে সেটা কিন্তু আপনার গুগল থেকে ডাউনলোড করা একটা ছবির ফ্রেম থাকবে বা একটা ইমেজের ফ্রেম থাকবে। সেই ফ্রেমের মধ্যে আপনি গুগল থেকে ডাউনলোড করে সব ইমেজগুলোকে এভাবে এভাবে রাখবেন, ঠিক আছে? তৈরি করে খুব সুন্দর একটা গ্যালারির মতো তৈরি করবেন একটা ফ্রেমের মধ্যে, ঠিক আছে? একদম। তাই আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে কি করতে হবে। আমি আরেকবার বলে দিই, আপনাকে গুগল থেকে একটা ছবির ফ্রেম ডাউনলোড করতে হবে বা ইমেজের ফ্রেম ডাউনলোড করতে হবে। আপনারা যেভাবে আমি ধরুন বোর্ড সার্চ করলাম, সেভাবে আপনারা লিখবেন ইমেজ ফ্রেম বলে বা পিকচার ফ্রেম বলে, চলে আসবে, ঠিক আছে? সো তারপরে গুগল থেকে বিভিন্ন রকমের ইমেজগুলোকে নিয়ে, বা আপনারা চাইলে আপনাদের ছবি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনাদের ইচ্ছে। সো এইভাবে এই ফ্রেমটার মধ্যে আপনাকে বিভিন্ন সাইজের ছবিগুলো দিতে হবে, ঠিক আছে? ছবি দিয়ে ফ্রেমটাকে পুরো ভরিয়ে দিতে হবে বিভিন্ন রকমভাবে, ঠিক আছে? এইভাবে ভরিয়ে দিলেন, ঠিক আছে?
প্রত্যেকটা ইমেজের আপনি যদি চান বর্ডার দিতে পারেন, বর্ডারের মধ্যে আপনাদের বিভিন্ন রকমের বর্ডারের যে আপনার ডিজাইনগুলো শিখেছেন যেরকম ড্যাশ, ডটেড, সেগুলো দিতে পারেন, ঠিক আছে, বর্ডার স্টাইল যেগুলোকে আমরা বলি, সেগুলো দিয়ে খুব সুন্দর একটা ফ্রেম তৈরি করবেন, পিকচারের ফ্রেম তৈরি করবেন, ঠিক আছে। আবার আপনারা সবার প্রথমে কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক যেভাবে আমি এতদূর পর্যন্ত শিখিয়েছি সেভাবে জিনিসটা প্র্যাকটিস করবেন। এই বোর্ডের ইমেজটাকে আনবেন, তারপর লেখাগুলো লিখবেন, লিখে এরকম একটা জিনিস তৈরি করে আগে প্র্যাকটিসটা করবেন, যেভাবে আমি দেখিয়েছি সেভাবে প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দেবেন, ঠিক আছে, একদম। তো আশা করি আজকের আপনাদের জেড ইন্ডেক্সের ক্লাসটা খুবই ভালো লেগেছে। জাস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার, যে দেখুন এটা কোনো পেইড কোর্স নয়, আর আপনারা অনেকেই আছেন যারা প্রতিটা সময় জিজ্ঞাসা করেন যে দাদা আপনার কাছে আপনি কি কোনো আলাদা রকমভাবে কোনো পেইড কোর্স করাচ্ছেন নাকি, বা পেইড কোর্স শেখান নাকি? না, এই মুহূর্তে আমার আপাতত কোনো ইচ্ছে নেই পেইড কোর্স করানোর বা কিছু। বাট আমি জানি না আপনারা কেন এত পেইড কোর্সের উপরে এতটা জোর দিচ্ছেন। তবে ঠিক আছে, আমি এতজনের রিকোয়েস্ট পেয়েছি শুধুমাত্র পেইড কোর্স করানোর জন্য, তো দেখি, আমার এই মুহূর্তে আপাতত কোনো সময় নেই যে পেইড কোর্স আলাদাভাবে করানোর। তবে দেখছি পরবর্তীকালে যদি আমি কিছুটা সময় বের করতে পারি আমি পেইড কোর্স তৈরি করব, সেটা আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো। বাট ফর দ্য মুভমেন্ট এখানে আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই। আমি শুরুতেই বলেছিলাম এই কোর্সটি সম্পূর্ণভাবে ফ্রি, আর এটা আমি পুরোপুরিভাবে ফ্রিতেই শেখাতে চাইছি। আর এই টপিকটা, অর্থাৎ এই যে ধরুন ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্টের যে কোর্সটা আমি শুরু করেছি, এটা সম্পূর্ণভাবে ফ্রিতেই আমি শেখাবো। এমন নয় যে মাঝখানে গিয়ে আমি আপনাদেরকে বলবো যে না এতটুকুই ছিল, এর পরের কোর্সটা করার জন্য বা পরের ক্লাসগুলো করার জন্য আপনারা আমাকে পেইড করুন, তারপরে আপনি পরের ক্লাসগুলো পাবেন। না, এরকম একদমই হবে না। এই সম্পূর্ণ কোর্সটা পুরোপুরিভাবে ফ্রি, এটা সবার জন্য, সবাই এখানে জয়েন করতে পারেন। আর যারা শুধুমাত্র পেইড কোর্স করতে চান, এটা শুধুমাত্র তাদের জন্য আমার একটা উদ্যোগ হবে। আমি দেখি পরবর্তীকালে তাদের জন্য শুধুমাত্র পেইড কোর্স করব, কিন্তু একদমই আমার এখন পেইড কোর্স করার ইচ্ছে নেই। আমি এই ফ্রি কোর্সটাকেই খুব ভালোভাবে শিখিয়ে যেতে চাই, আর আপনারা পেইড কোর্সেও যেটা পাবেন এই ফ্রি কোর্সে সেটাই পাবেন। আর আমি জানি এখানে শুধুমাত্র ফ্রি কোর্স শেখাচ্ছি বলে অনেকে এই জিনিসটাকে গুরুত্বই দিচ্ছে না, ভাবছে হয়তো ফ্রি কোর্স তো হয়তো কত কি শিখতে পারবো, কিন্তু আপনারা পেইড কোর্সের থেকেও বেশি এখানে শিখতে পারবেন, আমার মনে হয় এটা। এবার এটা সম্পূর্ণভাবে আপনার উপরে সমস্ত কিছু ডিসিশন। তো আমি এটাকে আপনাদেরকে খুব ভালোভাবে শেখাতে চাই, জাস্ট আমার এটাই শুধুমাত্র উদ্দেশ্য বলতে পারেন বা ইচ্ছা বলতে পারেন, ঠিক আছে। আপনারা শিখে যান, শিখে ভালো একটা কিছু করুন, তাতে অন্তত আমার ভালো লাগবে। আর অবশ্যই দেখুন, আমি পেইড কোর্স করাচ্ছি না, কিন্তু আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট করতে পারি, ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনাদের ফেসবুকের টাইম লাইনে হোক বা বিভিন্ন রকমের ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্টের গ্রুপে হোক, ভিডিওগুলোকে শেয়ার করে দিন। কারণ আপনারই মতো অসংখ্য মানুষজন রয়েছে যারা হয়তো অর্থের অভাবে শিখতে পারছেন না, বা এই সমস্ত জিনিসগুলো খুব মনোযোগ সহকারে শিখতে চাইছেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না। আমি চাই আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছে যাই, আর তারাও যাতে এখান থেকে খুব ভালো একটা জিনিস শিখতে পারুক, ঠিক আছে, তারাও যাতে বলতে পারুক যে হ্যাঁ আমি শিখতে পারছি, ঠিক আছে। কারণ আমি দেখেছি যারা আপনার কোনো নলেজই ছিল না কম্পিউটার সম্পর্কে, তারাও আজকে খুব ভালো ভালো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। আর এটাই আসলে সত্যিকারের খুব ভালো, যে হ্যাঁ অন্তত আমি আপনাদেরকে 1% হলেও শেখাতে পারছি। তাই আমি চাই যে এরকম অনেক হয়তো মানুষ রয়েছে যারা শিখতে পারছেন না অর্থের অভাবে, তাদের কাছে পৌঁছে দিন, তাদেরকেও সুযোগ করে দিন এই কোর্সটা ফ্রিতে খুব ভালোভাবে শেখার জন্য, ঠিক আছে। অন্তত আশা করি এইটুকুনি রিকোয়েস্ট আপনারা রাখবেন। আর অবশ্যই ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, কেননা ওইটুকুনি কি জিনিস আমাকে যেটা বলতে পারেন এনার্জি দেয়। যখন আমি খুব সুন্দর সুন্দর কমেন্টগুলোকে দেখি যে হ্যাঁ কেউ আপনারা শিখতে পারছেন, আপনাদের ভালো লাগছে, তখনই আমার আরও বেশি করে ইচ্ছা করে যে না আমাকে তো আরও ভিডিও বানাতে হবে, ওদের সবার ভালো লাগছে, সবাই চাচ্ছে যে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাই, তাই আমাকে আরও ভিডিও বানাতে হবে। ঠিক কমেন্টের মাধ্যমেই বলতে পারেন আমার মধ্যে সেই এনার্জিটা আসে যে না আপনাদের জন্য ভিডিও করতে হবে, এটা আমার একটা দায়িত্ব, এটা সবার আগে করতে হবে। তাই অবশ্যই খুব বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি জিনিসটা চাইছি কি না চাইছি, আর আশা করি আজকের ক্লাসটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।